সবাইকে তো আমাদের আজ আলোচ্য বিষয় আয়তাকার সম্পর্কিত গাণিতিক সমাধান আজ পার্ট 3 অর্থাৎ এই নিয়ে আরো দুটো ক্লাস হয়ে গেছে অতীতে। তো আজ আমরা আরো কিছু নতুন বিষয় সম্পর্কে জানবো এই ক্লাসের মাধ্যমে। যেমন আমি এখানে একটা পুকুর এঁকেছি এমন ভাবে যে এখানে বলা আছে পার সহ পুকুরের দৈর্ঘ্য 70 মিটার পার সহ, এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার, প্রত্যেক পাড়ের বিস্তার যদি 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত। তাহলে এখানে জিনিসটা কি, পার সহ ক্ষেত্রফল হবে একটা পার সহ ক্ষেত্রফল, আর একটা জিনিস হবে পার ছাড়া পার বাদে ক্ষেত্রফল, আর হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। এই যে তিনটা জিনিস আমাদেরকে বের করতে হবে। আর সর্বশেষ যেটা হবে এটা হচ্ছে উত্তর বানাতে হবে। অর্থাৎ পার সহ ক্ষেত্রফল কত হচ্ছে, পার বাদে ক্ষেত্রফল কত হচ্ছে, এটা অর্থাৎ পার সহ থেকে পার বাদে বাদ দিলে পারের ক্ষেত্রফলটা পেয়ে যাব, এটা মাথায় রাখতে হবে। তো আমরা এখানে নিয়েছি এ বি সি ডি একটি পার সহ পুকুর। এখন বলা হচ্ছে ভিতরে অর্থাৎ পার এখানে বলছে যদি পুকুরের প্রত্যেক পারে বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত। এখানে পার সহ বলছে, তাহলে আমাকে এ বি সি ডি এটা হচ্ছে পার সহ। আর এখান থেকে ভিতর দিকে আমার 4 মিটার রাস্তা আছে। যদি প্রস্থ থেকে আমি কল্পনা করি এখান থেকে এদিক এখান থেকে এদিক, এভাবে এখান থেকে একটু দূরত্ব হচ্ছে 4 মিটার, আবার এই পাশে 4 মিটার, 4 পাশটা ঘুরে আসবে। আবার দৈর্ঘ্য হচ্ছে এ ডি আর বি সি। এইখানেও দেখা যাচ্ছে এদিক থেকে 4 মিটার ভিতরে রাস্তা আছে, আবার এদিক থেকে 4 মিটার ভিতর দিক রাস্তা আছে। অর্থাৎ আমি যদি এই যে যেখানে মাছটা আঁকা আছে এটা হচ্ছে পার বাদে যেটা ক্ষেত্রফল, এটা হচ্ছে পার বাদে ক্ষেত্রফল। এখন যদি আমি পার সহ ক্ষেত্রফলটা বের করতে পারি এবং পার বাদে যে ক্ষেত্রফলটা আসে, তখন এই পার সহ ক্ষেত্রফল থেকে পার বাদে ক্ষেত্রফলটা বিয়োগ করলে পারের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো শুরু করা যাক। পার সহ ক্ষেত্রফল কত, যেহেতু এটা একটা আয়তাকার, দৈর্ঘ্য আছে কত 70 মিটার এবং প্রস্থ আছে 60 মিটার, তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ 60 গুণ 70 অর্থাৎ এটা হচ্ছে বর্গ মিটার। পার সহ 4200 অর্থাৎ 4200 বর্গ মিটার হচ্ছে 4200 বর্গ মিটার হবে হচ্ছে পার সহ ক্ষেত্রফল। এবার যে কাজটা করতে পারি, আমাদের পার বাদে যে দৈর্ঘ্যটা আছে সেটা বের করে নেব এবং পার বাদে যে প্রস্থটা আছে সেটা বের করব, এবং যে দৈর্ঘ্য প্রস্থ নতুন পাবো সেই দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বারা গুণ করে পার বাদে যে ক্ষেত্রফল সেটা বের করব। এখন আসি পার বাদে দৈর্ঘ্য। আমি সংক্ষেপে লিখেছি পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে পার বাদে দৈর্ঘ্য। এখন আগে ছিল কত 70 হলে এখন প্রত্যেক এখানে 4 মিটার বাদ যাবে। এখান থেকে যদি আমি যোগ করে এখান থেকে বাদ দিই এই পর্যন্ত 4 মিটার, অর্থাৎ যদি ভিতরের দিকের রাস্তা থাকে তাহলে হচ্ছে বিয়োগ হবে, আর যদি বাহিরের দিকে রাস্তা থাকে মনে হচ্ছে পার বাদে যদি এখানে থাকতো তাহলে পার সহবাতে গেলে আমাকে যোগ করতে হতো। তাহলে যেহেতু দুই পাশে রাস্তা 4 যোগ 4 দিতে পারতাম, কিংবা 4 গুণ 2 দিতে পারি। এটা হচ্ছে দৈর্ঘ্য পাবো মিটার, অর্থাৎ কত হয় 4 দুগুণে 8, 70 থেকে 8 চলে গেলে থাকে আছে 62 মিটার। তেমনি পার বাদে প্রস্থ আগে ছিল হচ্ছে 60, সেখান থেকে দুই পাশ থেকে 4 বাদ যাবে, অর্থাৎ 4 গুণ 2 মিটার। তাহলে কত হবে 60 থেকে 4 দুগুণে 8 বাদ গেলে থাকে হচ্ছে 52 মিটার। এই যে নতুন যে দৈর্ঘ্য পেলাম 62 মিটার এবং প্রস্থ হচ্ছে 52 মিটার, এই যে নতুন যে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো গুণফল তখন হবে পার বাদে ক্ষেত্রফলটা।
পার বাদে পুকুরের ক্ষেত্রফল। তো আমরা এখানে লিখি পার বাদে ক্ষেত্রফল, পার বাদে ক্ষেত্রফল, পার বাদে ক্ষেত্রফল হচ্ছে কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 62 আর প্রস্থ হচ্ছে 52, এটা হচ্ছে বর্গমিটার। তখন 62 গুণ 52 আমরা এখানে করে রাখতে পারি, 62 গুণন হচ্ছে 52, গুণ করলে কি দাঁড়ায় 2 গুণ 2 4, 6 দুগুণ 12, আবার 5 দুগুণ 10, হাতে থাকে 1, 5 ছক 30 আর 1 31, যোগ করে নিলাম 4 2 2 3, এটা পেয়ে গেলাম 2 দুগুণে 4, 6 দুগুণে 12, একটা ঘর বাদ দিয়ে 5 দুগুণে 10, 5 ছক 30, 10 এর 0, 30 আর 1 31, যোগ করলাম 4 2 2 4 আর এখানে আছে 3, অর্থাৎ 3224, 3224 বর্গমিটার। এখন কি পেলাম, পার্শ্ব ক্ষেত্রফল পেলাম 4200 বর্গমিটার, এবং পার বাদে ক্ষেত্রফলটা অর্থাৎ এই যে একটুকের মধ্যে যে ক্ষেত্রফলটা এটা পেয়ে গেলাম হচ্ছে 3224 বর্গমিটার, আর সম্পূর্ণটার যে ক্ষেত্রফল সেটা পেয়ে গেছি 4200 বর্গমিটার। সম্পূর্ণটা থেকে এই যে দাগ চিহ্ন রাখা, অর্থাৎ এইটুক বাদ দিলে পার্শ্ব যে ক্ষেত্রফলটা, তখন আমরা পারের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পারের ক্ষেত্রফল কত হবে, পরের ক্ষেত্রফল 4200 বিয়োগ আছে এত মিটার, বর্গমিটার, বিয়োগ করে দেখা যায় 4 আছে কত হলে 10 হবে 6 হলে, আপে 1 2 এর 1 3, 3 আছে কত হলে 10 হবে 7 হলে, আপে আমার 1 2 এর 1 3, 3 আছে কত হলে 12 হবে 9 হলে, আপে 1 3 আর 1 4, 4 4 মিলে গেলে 0, অর্থাৎ 976 বর্গমিটার। সঠিক উত্তর 976 বর্গমিটার। আবার হচ্ছে পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য 70 মিটার এবং প্রস্থ 60 মিটার। যদি পুকুরের প্রত্যেক পারে বিস্তার 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রে যেহেতু আমাদের পার্শ্ব আছে, তাহলে প্রথমে আমরা একটা ক্ষেত্রফল বের করে নিলাম, যেটা হচ্ছে পার্শ্ব ক্ষেত্রফল 70 গুণন হচ্ছে 60, পেয়েছি 4200 বর্গমিটার। এবার আমরা করেছি যেহেতু বাহিরে পার্শ্ব দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া ছিল, এজন্য আমরা বিয়োগ পদ্ধতিতে গিয়ে পার বাদে যে দৈর্ঘ্যটা আছে সেটা বের করে নিয়েছি, এবং পার বাদে যে প্রস্থটা সেটা বের করে পার বাদে ক্ষেত্রফলটা হয়েছিল 3224। এখন এই পার্শ্ব ক্ষেত্রফল থেকে পার বাদে যে ক্ষেত্রফলটা আছে পুকুরি, এটা বাদ দিলে যেটা হবে সে পারের ক্ষেত্রফলটা পেয়ে যাবে, অর্থাৎ রাস্তা যেটা আছে সেটার ক্ষেত্রফল পেয়ে যাবে। এক্ষেত্রে 4200 থেকে 3224 বাদ দিলে 976 বর্গমিটার। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। লেখা আছে একটি পুকুরের দৈর্ঘ্য 7 মিটার, দৈর্ঘ্য 7 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে
এর পারের ক্ষেত্রফল কত? এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, বলা হচ্ছে একটি পুকুর অবশ্যই পার্শ্ব হবে। আর যদি প্রশ্নের মধ্যে থাকতো পার বাদে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ, আমি যে প্রথম যে অঙ্কটা ছিল পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য ছিল 70 মিটার এবং প্রস্থ ছিল 60 মিটার। আর এই অঙ্কটা ঠিকই একই অঙ্ক, জাস্ট খালি লেখা পরিবর্তন আছে। একটি পুকুরের দৈর্ঘ্য বলতে আমরা যেটা বুঝবো এটা পার্শ্ব হয়ে বোঝায়। আর যদি পার বাদে দেওয়া থাকে তাহলে এখানে দিয়ে দেওয়া হবে যে পার বাদে একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার যদি 3 মিটার হলে এর পাড়ের ক্ষেত্রফল কত? এইভাবে প্রশ্নটা সাজানো থাকবে। অর্থাৎ তোমাকে বুঝে নিতে হবে এটা কি যোগের অঙ্ক নাকি বিয়োগের অঙ্ক। এখানে পার সহই আছে, অর্থাৎ একটি পুকুরের দৈর্ঘ্য, কারণ হচ্ছে পার ছাড়া তো আর পুকুর হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কত আছে, যদি এটা এ বি সি ডি, এটা হচ্ছে পার্শ্ব একটা পুকুর, ভিতরে আছে কত 3 মিটার করে রাস্তা আছে, এটা 3, এখানে 3, এখানে 3, এখানে 3, আর প্রস্থ হচ্ছে 40, দৈর্ঘ্য হচ্ছে 60। এইলো টোটাল ফিগার। তো আমাকে আগের নিয়মে পার সহ যে ক্ষেত্রফল সেটা বের করতে হবে এবং পার বাদে যে ক্ষেত্রফল সেটা বের করার পর, অর্থাৎ পার সহ থেকে পার বাদে ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন আমরা লিখি যে পার সহ ক্ষেত্রফল, আর যেহেতু একটি আয়তাকার এর জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে 60 গুণ 40, এখানে কত হবে বর্গ মিটার, 24, অর্থাৎ 2400 বর্গ মিটার। এবার লিখবো যে পার বাদে দৈর্ঘ্য আগে ছিল কত 60, বাদ দেব, রাস্তাটা বাদ দিয়ে দেব। সেক্ষেত্রে এই পাশে 3 আছে, এই পাশে 3 আছে, তাই 3 গুণ 2, দুই পাশে থেকে বাদ দিয়ে দেব। দুই পাশ থেকে বাদ দেব, তখন কি হবে, এটা হচ্ছে দৈর্ঘ্য যখন হয় মিটার হয়, 60 থেকে 3 দুগুণে 6, চলে গেলে কত থাকে 54 মিটার। আবার হচ্ছে পার বাদে প্রস্থ, যেটা আগে ছিল 40, সেখান থেকে দুই পাশ থেকে বাদ যাবে 3, দুই পাশ থেকে বাদ যাবে, অর্থাৎ 3 গুণ 2 অথবা 3 যোগ 3, যদি বাদ যেত 3 বিয়োগ 3 বিয়োগ 3 এভাবে করতে পারতাম, অর্থাৎ 6 বাদ যাবে, এ পাশ থেকে 3, ওই পাশ থেকে 3, 3 আর 3 6, এই 6টা আমরা 3 যোগ 3 দিয়ে পেতে পারি, অথবা 3 গুণ 2 এভাবে পেতে পারি। 40 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 34 মিটার। এখন পার বাদে ক্ষেত্রফল কত হবে? পার বাদে ক্ষেত্রফল সমান হচ্ছে, নতুন যে দৈর্ঘ্য পেয়েছি 54 এবং প্রস্থ পেয়েছি 34, 54 54 গুণন 34 বর্গ মিটার। আমি একটু গুণ করে দেখতে পারি, এখানে 54 আর 34, 4 4 16 6, 4 5 20 আর 1 21, তারপর আছে 3 4 12 2 হাতে 1 তে 5 15 1 16, যোগ করলে 6 2 এর 1 3, 6 2 8 1, অর্থাৎ 1836 পাবো, 1836 বর্গ মিটার। এখানে একটি কথা বলা প্রয়োজন যে আমাদের পরীক্ষার খাতায় যখন প্রিলিমিনারি পরীক্ষা হয় তখন আমাদের হাতে ক্যালকুলেটর রাখা যায় না, পরীক্ষা হলে ক্যালকুলেটর নিয়ে যাওয়া যায় না। এছাড়া যা কিছু ছোট গুণ হোক আর যাই হোক, এটা খুব হালকা ভাবে নেওয়ার প্রয়োজন নেই। অবশ্যই বুঝে শুনে কাজ করা উচিত এবং কাগজে কলমে চেষ্টা করা উচিত। যে মোবাইল দেখে মোবাইল থেকে ক্যালকুলেটরটা নিয়ে আমরা প্র্যাকটিস করার সময় যে আমাদের একটা খারাপ অভ্যাস, যে একটা গুণ হোক ছোট একটা ভাগ হোক আমরা মোবাইল ব্যবহার করি,
এটা ঠিক না, যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে না, অন্তত প্রিলিমিনারি যে পরীক্ষাগুলো আছে রিটেন পরীক্ষায় অ্যালাউ করা হয়, তবে প্রিলিমিনারি পরীক্ষায় এটা অ্যালাউ করা হয় না। এর জন্য আমি যে দেখালাম গুণ যেভাবেই আমরা সম্ভব করব, কিন্তু আমরা এটা মোবাইল বা ক্যালকুলেটর সাহায্য নিব না। এখানে পেয়ে গেলাম হচ্ছে পার বাদে ক্ষেত্রফল হচ্ছে 1836 বর্গমিটার। এখন যেহেতু পার সহ ক্ষেত্রফলটা ছিল 2400 বর্গমিটার, আর পার বাদে ক্ষেত্রফল পেয়ে গেলাম হচ্ছে 1836। এক্ষেত্রে আমরা করতে পারি পার সহ থেকে পার বাদটা যে ক্ষেত্রফল এটা বাদ দিলে পারের ক্ষেত্রফল পেয়ে যাব, অর্থাৎ পারের ক্ষেত্রফল সমান সমান কি পাবো আমরা, পারের ক্ষেত্রফল এখানে হচ্ছে 2400 বিয়োগ হচ্ছে 1836 এটা বর্গমিটার, বিয়োগ করলে কত হয় 6 আছে কত 10 হবে, 4 হলে আমার হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে কত 10 হবে, 6 হলে হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আছে কত 14 হবে, 5 হলে হাতে থাকে 1, 1 আর 1 2, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল 0, অর্থাৎ 564 বর্গ মিটার। 564 বর্গ মিটার এটা আছে উত্তর, অর্থাৎ এটার উত্তর হবে 564 বর্গ মিটার। এখন এই যে অঙ্কটা করলাম বা দুটো অঙ্ক করলাম, এটা ক্লাস 5-এ কিংবা ক্লাস 8-এ বা 7-এ এই ধরনের অঙ্ক আছে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে বিষয়টা হয় যে আমাদের সব বিষয়টা, অর্থাৎ ক্লাস 1 থেকে 11 12 যাই পড়ি, এই সবগুলো মিলাই আছে আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেইখানে সব সিলেবাসটা মিলাই, অর্থাৎ ক্লাস 1 থেকে যদি 12 বলি, এটা মিলাই হচ্ছে আমাদের সিলেবাসটা, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স মিলে যে একটা বিষয় আছে এই সব মিলে। এর জন্য কোন ক্লাসের অঙ্ক করাচ্ছি বা কি করতেছি এটা ভাববার বিষয় না, অবশ্যই মনোযোগ সহকারে এটা করা উচিত। আমার তৃতীয় যে অঙ্কটা আছে সেটা চলে যাবো। একটি আয়তাকার আয়তাকার আয়তক্ষেত্রে লিখি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং প্রস্থ 10 মিটার। 10 মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? কত বর্গ মিটার? এটা প্রশ্ন। আমরা জানি জ্যামিতির কোন সমাধান, গাণিতিক সমাধান করতে হলে আমাকে অবশ্যই চিত্রের উপর নির্ভরশীল হতে হয়। যিনি চিত্র ভালো বোঝেন তার কাছে সমাধান করাটা অনেক সহজ হয়ে যায়। তো আমি একটা আয়তাকার এঁকে নিলাম। এখন বলা হয়েছে এটা যদি এ হয়, বি সি ডি, প্রস্থ আছে কত 10 মিটার, এ পাশে 10 মিটার নিয়ে নিলাম। দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে ওয়াট জানি না। এখন যেটা আছে এখানে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণ যদি দুটো হয় বা আমি যে কোনো একটা এঁকে নিচ্ছি, সমান্ত কর্ণ, অর্থাৎ এখানে কর্ণের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে 15, অর্থাৎ বিডি সমান আমি 15 নিয়ে নিলাম, 15 মিটার। এখানে একটু বুঝে নিন, এখানে এবি বা সিডি সমান হচ্ছে কত? এবি সমান সিডি সমান হচ্ছে 10 মিটার। আর এখানে হচ্ছে বিডি সমান হচ্ছে বিডি বা এসি যেদিকে কি, এটা হচ্ছে 15 মিটার। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি আমরা এইভাবে না আঁকি, যদি একটু অন্যভাবে আঁকি,
এসির সাথে একই, তাহলে একটু সুবিধা হবে কাজ করতে। এটা যদি আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 15 মিটার। তখন আমরা এখানে নিই এসি। এসি সমান হচ্ছে 15 মিটার। এসি সমান 15 মিটার। এটা একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে 10 মিটার, কিন্তু আমরা দৈর্ঘ্য জানি না। তাহলে দৈর্ঘ্য জানি না, দৈর্ঘ্য যদি না জানি তাহলে আমি ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাকে অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিতে হবে। আমরা জানি এখানে যে সমকোণ উৎপন্ন হলো, অর্থাৎ এখানে একটা সমকোণ, আয়তক্ষেত্রের যে 4টা কোণ থাকে প্রত্যেকটা কোণই সমকোণ, অর্থাৎ এখানে যেটা কোণ হবে সেটাও সমকোণ, এখানে যেটা কোণ সবই সমকোণ। এখন আমি এ বি সি কোণ, এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে আমি যদি এখানে এটা ত্রিভুজ ধরি, এ বি সি একটি ত্রিভুজ ধরি, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, যার লম্ব হচ্ছে কি 10 মিটার এবং অতিভুজ হচ্ছে 15 মিটার। তাহলে এখানে বিসি সমান কত? বিসি সমান আমি জানি না, তাহলে আমি ধরে নিলাম হচ্ছে এক্স। বিসি সমান এক্স, কি হবে? এক্স। তাহলে আমরা যেটা জানি যে উপপাদ্য অনুসারে পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার। অর্থাৎ এখানে কি আছে? এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার। এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। সেক্ষেত্রে এ বি সমান কত দেওয়া আছে? এ বি সমান হচ্ছে 10 স্কয়ার প্লাস বিসি সমান আমরা জানি না, এটা তো ভূমি। ভূমি, এখানে ভূমির মানটা বের করতে পারলে আমরা এটা তো আমরা জানি কি আয়তক্ষেত্রের, এখানে ভূমি হিসেবে এখানে কি দৈর্ঘ্য, আর এ বি হচ্ছে কি প্রস্থ, আর বিসি হচ্ছে যেটা বললাম দৈর্ঘ্য। তাহলে বিসির মানটা বের করতে পারলে আমাকে আমরা অবশ্যই কি পেয়ে যাব? দৈর্ঘ্যটা পেয়ে যাব। এসি সমান কত যাচ্ছে? 15। তাহলে 15 স্কয়ার, যদি এটা কাজ করি বি সি স্কয়ার ইকুয়াল হচ্ছে কত? 15 গুণ 15, যখন কাজ করব 15 গুণ 15 225 আসবে, দেখি কত আসে। 5 5 25, অর্থাৎ 2 5 5 আর 2 7, অর্থাৎ 5 15 75, 15 15, 5 7 5 12 2 2 225 আসবে এখানে। 225 বিয়োগ আছে এখানে 10 এর এই 10 স্কয়ারটা ওই পাশে গেলে 10 স্কয়ার মানে কত? 10 গুণ 10 100, এই পাশে গেলে 100 আসে। অর্থাৎ বি সি স্কয়ার ইকুয়াল হচ্ছে এখানে বিয়োগ করলে কত হয়? 125 থাকে, 125। এখন যেটা দরকার যে উভয় পাশে যদি আমি বর্গমূল করি, এখানে যদি বর্গমূল করি বি সি স্কয়ার ইকুয়াল হচ্ছে, এটা যদি করি 1 2 5। এখন আমরা জানি যে এটা বর্গ সংখ্যা নয়, 125 বর্গ সংখ্যা নয়। এই ক্ষেত্রে যে কাজটা করতে পারি, এখানে এখানে স্কয়ার এবং রুট ওভার এটা কাটা যাবে, অর্থাৎ বিসিটা থাকবে। আর এখানে যেটা হবে, আমি একটু কাজ করে নিই, যেটা হচ্ছে 5 গুণ যদি 25 নিই, 5 25 কত হয়? 100, বা বিসি সমান এই 25-এর যখন রুট ওভার করা হয় তখন কত হয়? 5 5 গুণ 5 5 5 25, অর্থাৎ এই 25টা 25 সমান আমি কি লিখবো? 5। আর এই 5 এর রুটটা এখানে, অর্থাৎ 5 এর রুটটা থেকে যাবে, অর্থাৎ বিসি সমান পাবো কত? 5 রুট 5। তাহলে দৈর্ঘ্য কত পেয়ে যাবে? এখানে এখানে পেয়ে যাবো 5 রুট 5, এটাই তো। এখন আসছি, দৈর্ঘ্য পেয়ে গেলাম, অর্থাৎ এখানে ভূমি মানে এখানে দৈর্ঘ্য, বিসি মানে কি দৈর্ঘ্য। এখন যে কাজটি করব, যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, দৈর্ঘ্য প্রস্থ তো আগেই ছিল, এবং এখানে আমি দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, যেটা হচ্ছে এক্স ইকুয়াল কত আছে? 5 রুট 5। অর্থাৎ ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 5 রুট 5,
আর প্রস্থ কত 10, এটা হচ্ছে বর্গমিটার। বর্গমিটার যখন গুণ করব তখন এটা হচ্ছে পূর্ণাংশ সংখ্যা আর এই 5টা হচ্ছে পূর্ণাংশ সংখ্যা, কিন্তু এটা হচ্ছে রুট ওভার, এটা আলাদা। তাহলে গুণটা হবে এই 10-এর সাথে 5-এর, অর্থাৎ মুক্ত আছে যেটা 5×10 = 50, 50√5 এভাবে আমরা রাখতে পারি, অথবা এটা বর্গমূল করে গুণ ভাগ করে টরে আর একটা সূত্র বানানো যায়। তো এই পর্যন্ত রাখলে যথেষ্ট। হচ্ছে 50√5, এটা হচ্ছে এটার অ্যান্সার। তো আয়তক্ষেত্র সম্পর্কে আমি আগে বলেছিলাম যে জানতে হবে আমাদের দৈর্ঘ্য কি, এ প্রস্থ কি, বি এভাবে ধরে নিয়েছিলাম, এবং পরিসীমা কি 2 × a+b, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবং ক্ষেত্রফল বলেছিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এ বি, এবং কর্ণের দৈর্ঘ্য শিখেছিলাম যে √a² + b²। এই ঘুরে ফিরে সূত্রগুলো লাগবে, এবং অন্যান্য যে অঙ্কগুলো আছে আমরা আগামীতে পাবো, সেক্ষেত্রে এই আয়তাকারের যে ভূমিকা অবশ্যই থাকবে। তো আশা করব সবাইকে যে এই ক্লাসগুলোতে সংযুক্ত থেকে জ্যামিতি সম্পর্কে যে সাধারণ যে জ্ঞানটা আছে, যে বেসিক নলেজটা আছে, আমরা যাতে এখান থেকে নিতে পারি এই ক্লাসের মাধ্যমে। তো সবাইকে আগামী ক্লাসগুলো দেখার অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।